বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, স্বাগত আজকে এনটিভির নিয়মিত অনুষ্ঠান সংলাপ প্রতিদিনে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আশীর্বাদ না অভিশাপ। এই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অভিনব একটি বিষয় বলতে পারেন, এক্সেপশনাল বিষয় বলতে পারেন। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডক্টর আব্দুর রব। তিনি বর্তমানে উপাচার্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং তিনি ছিলেন প্রাক্তন বিভাগীয় প্রধান অর্থাৎ চেয়ারম্যান ভূগোল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগতম শ্রদ্ধেয় অধ্যাপক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দীর্ঘ অভিজ্ঞতা জীবনের, যে বিষয় আপনি চর্চা করেছেন, অসংখ্য ছাত্রছাত্রীদেরকে আপনি শিখিয়েছেন ভূগোল, জিওগ্রাফি, যে জিওগ্রাফি হলো সব কিছু পৃথিবীতে। কেন জানি মনে হয় মাঝে মাঝে অসংখ্য লোক আছে দেশের, তারা হতাশ হয়ে পড়ে, কেন আমাদের লোকেশনটা এমন একটা জায়গায় হলো যে জায়গাটা চতুর্দিকে আমাদের শত্রু পরিবেষ্টিত, আবার একদিকে বঙ্গোপসাগর। কোথায় যাব আমরা কোনো কিছু দুর্ঘটনা ঘটলে? এই জন্য আজকের সাবজেক্টটাকে আপনার কাছে উপস্থাপন করছি। এটা দিয়েই প্রশ্ন, আসলে কি এই লোকেশনটা আমাদের জন্য অভিশাপ না আশীর্বাদ? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আচ্ছা, আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। আশাবাদ ব্যক্ত করে পবিত্র কালাম উচ্চারণ করে আপনাকে বলবো, আমাদের আল্লাহ যে জায়গায় জন্ম দিয়েছেন, আমাদের প্রিয় বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক এবং ভূ কৌশলগত অঞ্চলে আচ্ছা, অবস্থিত। সম্পদ সম্ভাবনায়ও বেশ আমরা সন্তোষজনক পরিস্থিতি, কিন্তু বর্তমানে আমরা যেহেতু মাত্র 1,45,000 বর্গ কিলোমিটার ছোট্ট এলাকায় প্রায় 18 কোটি মানুষ, এজন্য আমাদের মধ্যে দারিদ্র্য আছে এবং আমাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আছে। তিন দিকে আমাদের বৈরী একটা রাষ্ট্র, যেটা বন্ধুর ছলে আমাদের প্রায়শই বিভিন্ন ধরনের ঝামেলায় ফেলে। তিন দিকে ভারত এবং দক্ষিণ পূর্ব দিকে যে মিয়ানমার, তা বন্ধুভাবাপন্ন নয়। আর দক্ষিণে বে অফ বেঙ্গল, যেটা আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রের ব্লু ওয়াটার নেভি দ্বারা পরিবেষ্টিত। তো ভার্চুয়ালি আমরা চারদিকেই মানে ভারত পরিবেষ্টিত। কিন্তু যে আমাদের ভূকৌশলগত ভূ রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের অবস্থানের জন্যই সার্কের প্রায় 160 কোটি মানুষ, 1.6 বিলিয়ন, আর আমাদের দক্ষিণ পশ্চিমে প্রায় 70 কোটি মানুষ, 1.25 বিলিয়ন মানুষের এই বিশাল বাজারের আমরা ব্রিজ, বাংলাদেশ ব্রিজেস বিটুইন দিস টু হিউজ ইকোনমিক ব্লকস। এক নম্বর ব্লেসিং। যদি আমাদের এই ভূকৌশলগত অবস্থান, তাইলে অর্থনৈতিকভাবে আমরা বিপুলভাবে একটা সম্ভাবনা দেখতে পাই। শুধু তাই নয়, আমাদের উত্তর টিপস যেটা বাংলা বান্ধা, সেটা থেকে 100 কিলোমিটার উত্তরে গেলেই চায়নার তিব্বতের চুম্বি ভ্যালি, অর্থাৎ চায়নার দূরত্ব বাংলাদেশ থেকে 64 মাইল বা প্রায় 100 কিলোমিটার, অর্থাৎ সেখানে আবার 140 কোটি মানুষের বাজার। বাংলাদেশ থেকে পৃথিবীর এই বিশাল চায়না, সার্ক, আসিয়ান, তিনটা ইকোনমিক সম্ভাবনাময় যে বাজারের অবস্থান আমাদের বাংলাদেশ থেকে। আর বে অফ বেঙ্গল আমাদের দিয়েছে সি এক্সিট। আমরা যদি পশ্চিম দিকে চলে যাই, ভারত মহাসাগর হয়ে আটলান্টিক, সুয়েজ ক্যানেল হয়ে মেডিটেরেনিয়ান পার হয়ে, আর যদি আমরা দক্ষিণ পূর্ব দিকে চলে যাই, তাহলে ফার ইস্ট, জাপান, কোরিয়া, তাইওয়ান এবং থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, দারুসালাম, বিপুল সম্ভাবনা। তাছাড়া আমাদের এখানের মধ্যে যে ভূকৌশলগত অবস্থান রয়েছে, সেখানে সারা বিশ্বের দৃষ্টি আমাদের এখানে। আমাদের যদি চিটাগাংয়ের পোর্ট ফ্যাসিলিটিস ব্যবহার করি, বাংলার পোর্ট ফ্যাসিলিটিস, আর নতুন ডিপ সি পোর্ট করে নিতে পারি, তাহলে আমাদের এটা আসলেই, যদি এখানে গুড গভর্নেন্স আসে, সুন্দর রাজনীতি আছে, জাতীয় ঐক্য আসে, তাহলে এই যে বিপুল জনভারাক্রান্ত দেশ, এটা বিপুল জনশক্তির একটা দেশে পরিণত হবে। আর আমাদের ভূ রাজনৈতিক, ভূ কৌশলগত
এবং ভূ অর্থনৈতিক যে অবস্থান সেটাই বাংলাদেশকে করে দিতে পারে বিশ্বের নেক্সট সুপার ইকোনমিক পাওয়ার, এটি আসার কথা। আপনি এতক্ষণ যা বললেন সবই তো আশীর্বাদই মনে হলো, কিন্তু এই আশীর্বাদ তো হঠাৎ করেই থেমে যায় যদি না সাথের লোক ভালো না হয়। আমার সাথে যিনি চলাফেরা করেন, আমি যদি ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়, তিনি যদি ডাকাত হন, তা তো সবই ছিনিয়ে নেবেন উনি। এই যে বাংলাদেশের সম্পর্কে আমাদের এমন একটা দেশ পড়েছে যে দেশের কোনো প্রতিবেশী শান্তিতে নেই। যদিও তাদের সুবিধা হলো তাদের অন্যান্য প্রতিবেশী দেশ আছে, কিন্তু আমাদের তো অল্টারনেটিভ নাই। তারা যে আমাদের সাথে শুরু থেকেই আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ, সেটা তো অস্বীকার করে। যেমন আপনি সিলেটের মানুষ, ইউ আর ফ্রম সিলেট, গ্রেটার সিলেট। এই সিলেট তো আমাদের এই ছোট্ট সিলেট তো আমরা চাই নাই। আমরা তো চেয়েছিলাম সেই করিমগঞ্জ সহ বৃহত্তর আসাম আমাদের দেশের সাথে আসবে। 1905 সালের বঙ্গভঙ্গ যেটা হয়েছিল, সেই বঙ্গভঙ্গের ম্যাপটা তো দিয়ে বাংলাদেশ হওয়ার কথা ছিল, সেটা তো আমরা পারিনি তাদের জন্য। এবং তারাও এখন পর্যন্ত এই অস্তিত্ব স্বীকার করছে না। তারা অখণ্ড ভারতের ম্যাপের মধ্যে বাংলাদেশ ঢুকিয়েছে। এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি? এখন হলো কি যে আমরা 21st সেঞ্চুরিতে এসেছি, জি, থার্ড মিলেনিয়াম চলছে, এটা দিস ইজ দ্য এজ অফ গ্লোবালাইজেশন। কেউ যদি স্বার্থপরতা জি, অথবা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল অ্যাডভান্সারিজমে যায়, তবে তাদের জন্য আত্মঘাতী। আর এখন যে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনস ম্যানুভারিং, সেটা ভারতের জন্য কল্যাণধর্মী হবে। আমরা চাই সুখী সমৃদ্ধ ভারত যা আমাদের সৎ প্রতিবেশী হিসেবে কাজ করবে। তাইলে তাদেরকে তো এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের প্রতিবেশী নেপাল, ভুটান, তারপর শ্রীলঙ্কা, মালদ্বীপ পর্যন্ত তাদের সাথে মাঝে মধ্যে অসহিষ্ণু আচরণ করছে তাদের আচরণের জন্যই। পাকিস্তানের সাথে তাদের চিরশত্রুতা, এই শত্রুতাকে বন্ধুত্বে পরিণত করতে পারে না। তারা তো বলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ডেমোক্রেসি, লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, এবং পপুলেশনের দিক থেকে এখন নাম্বার 1 হয়েছে, চীনকে পিছনে ফেলে দিয়েছে। তাদের দেশে অনেক মহাপুরুষের জন্ম হয়েছে যারা শান্তির বাণী শুনিয়েছেন। তারা যদি নিজেদের অস্তিত্বের জন্য, নিজেদের সমৃদ্ধির জন্য, শান্তির জন্য কাজ করে, তবে বাংলাদেশের মতো একটা শক্তিশালী এবং সম্ভাবনাময় দেশকে তাদের বন্ধু হিসেবে মানে পরিগণিত করতে হবে। ডক্টর আব্দুর রব, আপনি বলছিলেন খুব আশাবাদী যে অন্যান্য দেশের যেমন তাদের শক্তি সামর্থ্য আমরা বুঝতে পারি, তাদের প্রতিবেশী আছে। আপনি যদি মালদ্বীপের কথা বলেন, মালদ্বীপ ক্যান গেট হেল্প ফ্রম মেনি আদার কান্ট্রি, তাদের জিওগ্রাফিক লোকেশনে। নেপালও পাচ্ছে, নেপালও পাবে। পাকিস্তানের সাথে চায়না আছে, ইরান আছে, আফগানিস্তান আছে, আমাদের তো নাই। এই ক্ষেত্রে আমাদের দেশের ভিতরেও আবার রয়ে গেছে একটা বিশাল শক্তি, যারা প্রতিবেশী দেশের দালাল হিসেবে পরিচিত, সুপরিচিত, এবং তারাই দেশ শাসন করেছে দীর্ঘদিন। দেশের অর্থনীতি বলেন, শিক্ষানীতি বলেন, দেশের আমাদের সংস্কৃতি বলেন, সব কিছুতে তারা সেই প্রতিবেশী দেশের শিখানো বলিগুলো এমনভাবে প্রচলন করেছে, আমরা এখন আমাদের নিজেদের ধর্মকে অস্বীকার করি অনেকে। এই ক্ষেত্রে আপনি মনে করেন না আমাদের এইটা একটা ভয়ঙ্কর একটা দিক আমাদের দেশের জন্য? আমি মোটেই মনে করি না। তাহলে? কারণ আমাদের যে এলাকা রয়েছে তা ইসরায়েলের আয়তনের চেয়ে 5-6 গুণ বড়। ওকে, সুতরাং এটা বড়। তারপর আমাদের জনসংখ্যা ওদের চেয়ে এই অন্তত 12-15 গুণ বেশি। তাহলে এই বিপুল জনশক্তি, আর তারপর আমাদের যে হোমোজেনিটি অফ দ্য পপুলেশন, ডেমোগ্রাফিক হোমোজেনিটি, এথনিক্যালি, লিঙ্গুইস্টিক্যালি, অন দ্য বেসিস অফ রিলিজন 90% প্লাস আমরা হলাম গিয়ে সেম মানে স্টকের। আমি তো সেই কথাই আপনাকে বললাম, 90% হয়েও তো 20% ওদের। এখন হলো গিয়ে যে আমাদের ন্যাশনাল সলিডারিটি, ইন্টিগ্রিটি, ফ্রেটার্নিটি, আমরা যদি ঐক্য ইত্তেহাদ যদি গড়ে তুলতে পারি সারা জাতিকে, আমরা সবাই দেশকে ভালোবাসি। আপনি বলছেন যে দেশের ভিতরে যারা, দে আর ভেরি ফিউ ইন নাম্বার, হাতে গোনা, কিন্তু তারা অ্যাক্টিভ, তাদেরকে পরিচালিত হচ্ছে বাইরের
হেজিমনিস্টদের ইঙ্গিতে, পরামর্শে, অর্থে এবং সমর্থনে, কিন্তু এদের রুটস নেই। আর এখানকার বেশিরভাগ জনগণের ভিত্তি তাদের দেশপ্রেম, তাদের ইমান, আকিদা। এই জন্য আমি আশাবাদী, ইসরায়েল যদি, সেটা বৈরী একটা অমানবিক একটা শক্তি, কিন্তু তারা ছোট হয়েও, মানুষ হলো কি 70 লক্ষ ইহুদি, সেখানে 15-20 লক্ষ মুসলমান, আয়তন হলো কি জাস্ট আমাদের চিটাগাং মানে ডিভিশনের সমান। তারপরেও দেখেন তাদের চারদিকে ইজিপ্ট, সৌদি আরবিয়া, সিরিয়া, ইরাক, জর্ডান, ইরান দূর থেকে, তারপর তার উপর কী করছে, সব কিছু মানিয়ে তাদের যে জাতীয় ঐক্য, তারপর তারা বন্ধু, ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং তাদের, ইন্টেলেকচুয়াল, তারপর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, সব তাদেরকে এগিয়ে নিয়েছে। সুতরাং আমরা পিছিয়ে থাকবো কেন? আমাদের টেকনোলজি যদি আমরা এগিয়ে যে আমাদের ছেলেমেয়েরা যে এই 2024-এর জুলাই অভ্যুত্থানে যে তারা বীরত্ব দেখিয়েছে, এটাই আমাদের আশার পথ দেখায়। তারা এখানের মধ্যে সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। আমাদের জাতীয় ঐক্যই পারে আপনার যে সংখ্যা বা আমাদের মধ্যে যে যৌক্তিক যে আশঙ্কা, সেটাকে দূরীভূত করে আমাদের সেটাকে একটা শক্তিতে রূপান্তরিত করতে। এবং সেটা একমাত্র জাতীয় ঐক্য, আদর্শের ভিত্তিতে আমরা হব, এবং আমাদের আর যাওয়ার জায়গা নেই। সুতরাং এই দেশটাকে প্রতি ইঞ্চি জমিকে রক্ষা করতে হবে, আমাদের প্রতিবেশী হতে বাধ্য করতে হবে। তারাও অনেক তাদের দুর্বলতা রয়েছে, তারা যদি আমাদের উপর কোনো অ্যাডভেঞ্চারিজমে যে কোনো শক্তি করে, তাহলে তারা নিজেরা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তাদের মধ্যে সেসেশনিজম আছে, তাদের মধ্যে রিলিজিয়নের ভিত্তিতে তাদের যুদ্ধ বিগ্রহ, শিখরা একদিকে সংগ্রাম করছে, তারপর এখানে নর্থ ইস্টে এখানের মধ্যে এথনিক যারা ট্রাইবালস বা তাদেরকে অ্যাবরিজিনালস বলা হচ্ছে, সেই মঙ্গলের তারাও সেসেশনিজম করছে। সাউথে দ্রাবিডিয়ানস যারা তামিল, কানাড়া, মালায়ালাম, আর উত্তরে এরিয়ানস, হিন্দি ব্লক, আর এদিকে দ্রাবিড় ব্লক, ডিভাইডেড। তারপর তাদের মধ্যে বিভিন্ন ধরনের আনরেস্ট আছে, একটা ফ্রেজাইল স্ট্রাকচারের মধ্যে তারা আছে। কিন্তু ডক্টর রব, আপনি যেটা বললেন যে তাদের মধ্যে ডিফারেন্স অফ ল্যাঙ্গুয়েজ দেন এথনিসিটি, কিন্তু এটা দিয়ে তো তারা আরও ঐক্যবদ্ধ হচ্ছে তাদের দেশ, কেননা বিদ্রোহ করার কোনো আশঙ্কা নাই। একটা ক্ষুদ্র গোষ্ঠী যদি বিদ্রোহ করে, পুরো সেনাবাহিনী সেটাকে দমন করবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র 29টা বা 30টা তাদের রাজ্য, কেউ সাহস করবে না, কেননা তারা বিদেশি শক্তিও পাচ্ছে না বিদ্রোহ করার মতো শক্তি। এর বিপরীতে যদি আপনি দেখেন, আমাদের এই ক্ষুদ্র দেশ 55,126 বর্গ মাইলের দেশে বিশাল এক আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আজকে ইন্ডিয়া সেই 74 সাল থেকে খেলছে। তারা প্রায় তো এটাকে জুমুল্যান্ড করেই ফেলছিল যদি জিয়াউর রহমানের আবির্ভাব না হতো। জিয়াউর রহমান সেটাকে কোনো রকমে আমাদের মিলিটারি ডিপ্লয় করে বাঙালিদেরকে নিয়ে একটাই মোটামুটি ইয়েতে এনেছেন, কিন্তু তারা তো বসে নাই। এটাকে আলাদা করার জন্য তো এখনও প্রশিক্ষণ ক্যাম্প আছে ত্রিপুরাতে, বিশাল বিশাল তাদের এই দলকে নিয়ে তারা প্রশিক্ষণ দিচ্ছে এবং ওই জুমুল্যান্ড করার জন্য চিন্তা করছে। এটা একটা দিক আপনার কাছে জানতে চাচ্ছি। আবার আরেকটা দিক, আপনি আরাকান আর্মি, তারাও তাদের মাধ্যমে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আন্তর্জাতিক শক্তিগুলো চেষ্টা করছে। এই দুটো মিলে আপনি কি চিন্তা করছেন, কি ভাবনা করছেন? এটা হলো গিয়ে আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড প্রবলেম। এগুলো বাইরের শক্তিগুলো কাজ করছে। আমাদের যে এখানে সেসেশনিজম আছে, এগুলো পরিষ্কার শান্তি বাহিনী ওরা বাইরের শক্তি দ্বারা তৈরি হয়েছে। দে আর ভেরি ফিউ ইন নাম্বার। আমাদের এই যে বিরাট একটা স্ট্র্যাটেজিক্যালি সিগনিফিক্যান্ট টেরেইন চিটাগাং হিল ট্রেক্স, যেটা লেবাননের চেয়ে আয়তনে বড়, তো লোক সংখ্যা অনেক কম, সেখানের মধ্যে আমরা যদি রিসেটেল করাই, আমাদের সবরেইন টেরিটরি, আমাদের যদি এখানকার ডিফেন্স সিকিউরিটি, আপনি মিলিটারি পার্সন, আপনি ভালো জানেন কৌশলগত জায়গাগুলো, সেখানের মধ্যে রাস্তা, সেখানে ফোর্টিফিকেশন, তারপর আমাদের লোকজন নিয়ে এখানে যথেষ্টভাবে আমরা সেখানের মধ্যে জনপদ গড়ে তুলি, এবং আমাদের ইন্টিগ্রিটি যেটা যারা আছে এখানকার এথনিক গ্রুপস, ক্ষুদ্র গ্রুপস, তাদের ডিউ শেয়ার, সমতা, সাম্যে, মৈত্রীতে, অধিকারে তারা আমাদের সমান পাবে। কিন্তু আমাদের লোকও সেখানে যাবে, দেবে আর নেবে, মিলাবে মিলিবে। আমরা ইন্টিগ্রেশন, ন্যাশনাল সলিডিটির জন্য
ইন্টিগ্রেশন দরকার। আর তাদের অধিকার রাইটস যেগুলো সেগুলো আমরা আমাদের সব কিছু দেব, কনস্টিটিউশনে এনশিওর করব। আর ভারতের যেগুলো হচ্ছে বা মিয়ানমারের যেগুলো হচ্ছে, দেয়ার কান্ট্রি ইজ ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট লাইন্স গ্রুপস, এবং সেগুলো হলো কি তারা আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে, সেখানে স্পন্টেনিটি নাই। কাশ্মীরে দেখেন তারা অনেক দিন থেকে তারা স্বাধীনতার যুদ্ধ করছে। খালিস্তান, সেখানের মধ্যে স্বর্ণ মন্দিরের সেটা দেখেন, যার জন্য ইন্দিরা গান্ধীকে প্রাণ হারাতে হলো। সঞ্জয় গান্ধী শ্রীলঙ্কার তামিলদের ব্যাপার, তো সেগুলোকে তার দমিয়ে রাখছে, কারণ তাদের সাকসেস আপনি ভালো বুঝবেন, যেটা একজন স্ট্র্যাটেজিস্ট হিসেবে মিলিটারি পার্সোনাল আপনি ভালো জানেন যে তাদের মিলিটারি খুবই ওয়েল গভর্নড এবং এটা হলো কি ডিসিপ্লিনড। 2 নম্বর হলো কি তারা কিছুটা ন্যাশনাল সলিডারিটির জন্য তারা তাদের এক ল্যাঙ্গুয়েজ হিন্দি, ইন্ডিয়ান আর্মি, তাদের বোম্বে সিনেমা আর তাদের ক্রিকেট, এই দিজ আর দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস এলিমেন্ট। আর আমাদের এলিমেন্টসগুলো হলো কি স্পন্টেনিয়াস, এগুলো হল ইনহেরিটেড, রিলিজন, ল্যাঙ্গুয়েজ, এথনিসিটি। 99% আমরা প্রোটোস্টলয়েড বাঙালি, বাংলা ভাষা আমাদের হলো কি 99%-এর ভাষা, ধর্ম আমাদের 92% সেম রিলিজন, এখানে সিয়াসনেরও বিভাজন নেই। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের এই জন্য পলিটিক্যাল উইজডম, লিডারশিপ যারা, তারা অত্যন্ত নিম্ন মেধা। 2 নম্বর হলো কি তারা হলো কি স্বার্থপর। 3 নম্বর তারা অল্প দামে বিক্রি হয়ে যায়। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমাদের নেতৃত্বের মধ্যে এই পলিটিক্যাল লিডারশিপ, মিলিটারি ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসির মধ্যে দেশপ্রেম, তারপর হল কি তাদের যে আত্মসম্মানবোধ, আত্মসচেতনতা, হীনমন্যতা ঝেড়ে ফেলা, এইগুলো দিয়ে যখন আমরা বুঝবো যে আমরা একটা শক্তিশালী জাতি, আয়তনে ছোট কিন্তু বিরাট 18 কোটি মানুষের একটা জাতি, এবং আমরা যদি আমাদের অস্তিত্বের জন্য আমরা যদি গোলামের জিনজিন না পড়তে চাই, এই বোধটুকু আমাদের নেতৃত্ব, আমাদের রাজনীতিবিদরাই দেবে। কিন্তু আনফর্চুনেটলি তাদেরকে যারা ব্যবহার করে গুটি হিসাবে যারা আসে, দেখবেন যে জাতীয়তাবাদের কথা বলে, বিসমিল্লাহ আল্লাহর পরিমাণ সব কাজের উৎস যারা বলে যে এই দেশ, শহীদ জিয়াউর রহমান যা বলেছে আমি বুঝাচ্ছি, কিন্তু তার কোনো লোক, সবাই না, বেগম খালেদা জিয়া কি কথা বলেন, তাদের মধ্যে কন্ট্রাডিকশন দেখবেন। এই জন্য সবাই এক কনসেনসাসে আসবে, দেশ আমাদের, আমরা ঐক্যবদ্ধ জাতি হব, সবাই মিলেমিশে থাকব, আমাদের মধ্যে ডেমোক্রেটিক বিভিন্ন ফ্যাক্টরস মত অমিল থাকবে, কিন্তু আমাদের জাতীয় ঐক্যের ব্যাপারে কমন যেসব ইস্যুজ সেগুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের সভরেনিটির প্রশ্নে, আমাদের অস্তিত্বের প্রশ্নে, আমাদের কৃষ্টি সংস্কৃতির প্রশ্নে এবং হিউম্যান রাইটস যেগুলো, সেগুলো আমরা সবার জন্য এটা অ্যাভেইল করব। এই জন্য যদি আমাদের যদি উইজডম আসে, পলিটিক্যাল উইজডম, কনসেনসাস, এইগুলো ছাড়া ওই নেতৃত্বরা রাজনীতিবিদরাই আমাদের দেশকে বিকিয়ে দেয়। অনেকেই দেখে যে অল্প দামে বিক্রি করে দেয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, কিন্তু জাতি তারা চায় একটা শক্তিশালী ঐক্যবদ্ধ জাতি, যেটা কারো কাছে মাথা নত করবে না, যুগে যুগে সেটা দেখিয়েছে। জি, তো ডক্টর আব্দুর রব, আপনি খুব জোর দিয়ে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশনের কথাটা বলেন, কিন্তু বিগত 16 বছরে আমরা যা দেখেছি, সেই 16 বছর কিন্তু খুব কম সময় নয়। এই প্রতিবেশী দেশের সর্বশক্তি দিয়ে দেশটাকে দুর্বল করার জন্য, দখল করার জন্য আমাদের দেশীয় লোকদেরকে দিয়েই তো উনি কাজটা করেছেন। এই না যে তারা সৈন্যবাহিনী পাঠিয়েছেন, দখল করেছেন। আপনি দেখেন বিডিআর হত্যাকাণ্ড, 58 জন অফিসারকে নির্মমভাবে হত্যা করলো দিনে দুপুরে, যেটা স্বাধীনতা যুদ্ধেও হয়নি। এরপর তো এই হত্যা চলছে। পাকিস্তান আর্মি তো ঘরে ঘরে গিয়ে পায়ে গুলি করে স্বামীর সামনে স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করেনি। তারা তো ঘরে ঘরে গিয়ে টেনে হেঁচড়ে নিয়ে গুম করে ফেলেনি, আয়নাঘর তৈরি করেনি। তারা তো হেলিকপ্টার থেকে গানশিপ দিয়ে ঘরে ঘরে জানালা দিয়ে ফায়ার করেনি। এটা তো আমাদের প্রতিবেশী দেশের সরাসরি সংযুক্ত ছিল এই সকল হত্যাকাণ্ডে। এইটাকে আপনি কিভাবে থামান, এটাকে ওভারকাম করবেন কিভাবে? এগুলো হলো ওই যে বললাম, উত্তরটা একখানি যে আমাদের যদি দেশের যারা দেশ পরিচালনা করে, রাজনীতিবিদ যারা
প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, মন্ত্রী হয়, তারপর প্রশাসক হয়, তারা যদি তাদের মধ্যে যদি আমাদের দেশপ্রেম থাকে, কেমনি দেশ থাকবে? তারা চাঁদাবাজি করেই তো শেষ করতে পারতেছে না এখন। তারা তো সবাই না, গোটি কয়ে তারা ইনফ্লুয়েন্সিয়াল। কিন্তু আমরা যখন সারা জাতিকে ঐক্যবদ্ধ, এই জন্য আমাদের যে মেসিয়ার মতে একজন মানে জাতিকে ঐক্যবদ্ধ করার, আলোর দিক দেখানোর, সত্য সুন্দর কল্যাণ ঐক্যের দিশা দেবে, এরকম নেতৃত্ব দরকার। এবং তাদের নেতৃত্বেই, আদর্শের ভিত্তিতে যখন দেশ ঐক্যবদ্ধ হবে, যখন তাদের এই বোধটুকু আসবে আমাদের নতুন প্রজন্মের মধ্যে যে আমাদের আর যাওয়ার জায়গা নেই, তিন দিকে ভারত, মিয়ানমার, আর একদিকে বঙ্গোপসাগর, আমাদের এই মাটিকে, এই দেশকে মানে সুসংহত করতে হবে, সার্বভৌম। সেই মোটিভেশনটাকে দিবে? তারা তো অনেকেই বলে আমাদের দরকার কি, বর্ডারের দরকার নেই, আমাদের ইয়ারও দরকার নেই, পাসপোর্টেরও দরকার নেই। আবার বলবো, দে আর ভেরি ফিউ ইন নাম্বার, অত্যন্ত অল্প। যখন জাতি যখন শক্তিশালী হয়, তখন মানে বন্যার বাঁধ যখন বাঁধ ভেঙে দেয়, এই যে আমরা দেখলাম যে এই 36 বলে জুলাই, তারুণ্যের বাঁধ ভাঙ্গা জোয়ার, সেখানে দেশপ্রেমের ঝলকানি দেখেছি। সেখানে দেখেছি যে অন্যায়কে প্রতিরোধ করার উদগ্র তাদের ইচ্ছা, এবং বাচ্চারাই, তরুণরাই, শিশু কিশোররাই আমাদের দেশকে ঐক্যবদ্ধ করে সবাই নেমে পড়েছিল। খুবই আশাবাদী মানুষ আপনি একজন, ডেফিনেটলি একজন দেশপ্রেমিক হিসেবে, একজন মানে যাদের ধর্মে বিশ্বাস করে, যারা মুসলমান মনে করে, অথবা অন্য যে কোনো ধর্মেরই ভালো মানুষ যারা দেশপ্রেমিক, সব ধর্মেই মানুষকে দেশপ্রেমিক হতে শেখায়, দেশের জন্য প্রাণ দিতে শেখায়। ভেরি মাচ অপটিমিস্টিক। আমি আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আমাদের ক্ষুদ্র দেশ, জিওগ্রাফিক্যাল লোকেশন, একটা দেশের ভিতরে আবার এমন একটা শক্তি আমাদের চতুর্দিকে, তাদের বিশাল আর্মি, বিশাল এয়ারফোর্স, বিশাল নেভাল ফোর্স, সব কিছু মিলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটা কিন্তু একেবারেই দুর্বল কম্পারেটিভলি। এই ক্ষেত্রে পাকিস্তান যে অফার নিয়ে আসছে আমাদের কাছে, ইসহাকদার, তাদের পররাষ্ট্রমন্ত্রী প্লাস উপপ্রধানমন্ত্রী, তাদের কমার্স মিনিস্টার, দে ভিজিটেড ফিউ ডেজ ব্যাক, তাদেরও অনেক আবেদন নিবেদন আমাদের আছে। আবার একইভাবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা দেখলাম নেগেটিভ। এই জিনিসটাকে আপনি কি মনে করেন? পাকিস্তানের সাথে আমাদের যদি সুসম্পর্ক থাকে, ডিফেন্স প্রোটোকল থাকে, এটি কি দেশের জন্য মঙ্গলজনক না ক্ষতিকর? কি মনে? শুধু পাকিস্তান বলবেন কেন, চায়নাও বলছি আমি। আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে আমরা চীনের সাথে যাব, আমরা পাকিস্তানের সাথে যাব, আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারা আমাদের দক্ষিণে আছে, তাদের নেভি বেশ শক্তিশালী, তাদের সাথে বন্ধুত্ব করব। আমরা থাইল্যান্ড আছে, সাউথ ইস্ট এশিয়ান শক্তিশালী একটা দেশ। আমরা অন্যান্য বিশ্বের যেসব শক্তি আছে, এটা গ্লোবালাইজেশনের সময় সবার সাথে আমাদের সাউন্ড এবং আমাদের ইন্টারেস্ট বেসড ডিপ্লোম্যাটিক রিলেশন হবে, মিউচুয়াল। ভারতের সাথে আমরা সুন্দর সম্পর্ক চাই, তারা আমাদের দেবে আর নেবে, মিলাবে মিলবে, আমাদের উপর আধিপত্যবাদী বড় দাদাগিরি দেখাতে পারবে না। কিন্তু তারা তাদের স্বার্থেই আমরা তাদেরকে সম্মান করব, আমরা তাদের কল্যাণ চাইব, তারা আমাদের কল্যাণ চাইবে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে। এখন আমরা যে কারোর সাথে, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, পাকিস্তান যদি আসে আমাদের স্বার্থের পক্ষে যায়, আমরা মুক্ত বিশ্বের একটা স্বাধীন সার্বভৌম দেশ। পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য, সাংস্কৃতিক, চীনের সাথে আমাদের সামরিক, পাকিস্তানের সাথে যদি আমরা মনে করি আমাদের স্বার্থের পক্ষে, আমরা সামরিক কিসে যাব? আমাদের জাতীয় স্বার্থকে সম্মানকে জলাঞ্জলি না দিয়ে আমরা যে কোনো দেশের সাথে যাব। ভারতের সাথেও আমরা করব এবং করেছি। কিন্তু যখনই আমাদের সার্বভৌমত্বের উপর কোনো ষড়যন্ত্র হবে, আমাদের কোনো দুর্বল জায়গায় কেউ আঘাত দেবে, সিসেশনিজমকে উস্কে দেবে, আমাদের হাইড্রোপলিটিক্স করে পানি ইন্টারন্যাশনাল নর্মসকে ভায়োলেট করে ইউনিল্যাটারাল উইথড্রয়াল করবে, পানি নিয়ে যাবে, এক্স্যাক্টলি। তাতে করে তো দুই দেশের সম্পর্ক নষ্ট হয়েছে। আমরা চাই ভালো সম্পর্ক, সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক, তারাই সেটাকে নস্যাৎ করে দিচ্ছে। এবং সেটা ভারতের সব লোক চায় না। পশ্চিমবঙ্গের অনেক যারা বিবেকবান লোক, ভারতের অন্যান্য জায়গার, আসামের, তারপর এমনকি দিল্লিরও যারা আছে মুক্তমনের, যাদের ভারতেরও দেশপ্রেমিক, এবং তারা মানবতা মানে আমাদের মানবতাকে সম্মান দেয়, আমরা মানুষ, তারাও মানুষ,
আমরা তো গ্রেটার স্টক হিসেবে একই উপমহাদেশে, আমাদের রাজনৈতিক ইতিহাস হয়ে এক, কিন্তু আমাদের যে বাস্তবতা আমরা আলাদা হয়েছে ঐতিহাসিকভাবে, জনগণ এটা স্বতঃস্ফূর্তভাবে চেয়েছিল, পেয়েছে, ধরে রেখেছে। বঙ্গোপসাগরে সেই টু নেশন থিওরিকে ইন্দিরা গান্ধী বলছে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ যতই চান এথনিক্যালি লিঙ্গুইস্টিক্যালি উই বিলং টু দ্য সেম স্টক, ইনভাইট দেম, ডোন্ট কাম, তারা ভারতের সাথেই থাকবে। আর বাংলাদেশ যদি বলে ওরা বঙ্গোপসাগরের টু নেশন থিওরি, স্বাধীন বাংলাদেশের একজন মানুষও কি ভারতের সাথে যোগ দিতে চাইবে না। ধর্ম বিভাজন রেখা টেনে দিয়েছে। আমাদের সাথে মৈত্রী হবে, আমাদের বন্ধুত্ব হবে, সেটা হবে দেবে আর নেবে, মিলাবে মিলিবে। কিন্তু কখনো আধিপত্যবাদীভাবে যদি কেউ আমাদের উপর চাপিয়ে দিতে চায়, আগ্রাসন চায়, হেজিমনিজম চায়, সুপ্রিমেসি দেখাতে চায়, তখন এই জাতি বরদাস্ত করেনি, করবেও না। আমাদের ছোট্ট এরিয়ায় স্বাতন্ত্র্যে ভাস্বর হয়ে আমাদের 18 কোটি মানুষ মাথা উঁচু করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে টিকে রাখবে ইনশাল্লাহ। এটাই আমাদের দর্শন। প্রফেসর ডক্টর আব্দুর রব, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। আপনি খুবই আশাবাদী একজন মানুষ এবং আপনি যত কিছু বললেন এতক্ষণ, প্রত্যেকটা জিনিসের জন্য সবচেয়ে বড় এটা বাস্তবায়ন করার জন্য প্রয়োজন একটা দক্ষ সরকার, দেশপ্রেমিক সরকার, দেশপ্রেমিক নেতা, যারা দেশের স্বার্থকে কোনো অবস্থাতেই জলাঞ্জলি দিবেন না। যেটা দেখেছি আমরা 16 বছরে দেশকেই তুলে দিয়েছিলাম তাদের কাছে। আপনি কি আশাবাদী যে আমরা সে ধরনের একটা সরকার পেতে যাচ্ছি? এসেনশিয়াল, ডেফিনেটলি অত্যন্ত আশাবাদী। জি। এবং আমাদের সেনাবাহিনীর 99% জি দেশপ্রেমিক। জি। একটা সুসংহত সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী দেশপ্রেমে উজ্জীবিত, তাদের আদর্শে দর্শনে তারা ঐক্যবদ্ধ এবং জাতিকে তারা বিপদে আপদে যেভাবে রক্ষা করে চলেছে, দেশের প্রতি ইঞ্চি সার্বভৌম অঞ্চল রক্ষার জন্য সেই অতন্দ্র প্রহরীর ভূমিকায় আমাদের সেনাবাহিনী থাকবে, বিমান বাহিনী, নৌবাহিনী, আমাদের সীমান্ত রক্ষীরা থাকবে, আমাদের পুলিশ বাহিনী হবে আদর্শ। এইভাবে যদি আমরা আমাদের দেশের সব প্রতিরক্ষা বাহিনীকে আমরা শক্তিশালী করি, ঐক্যবদ্ধ করি, জাতির যদি নেতৃত্ব যারা রাজনীতিবিদ, রাজনৈতিক দলগুলো দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা যে ঐক্যবদ্ধ থাকে, ন্যাশনাল ইন্টারেস্টের যেসব পয়েন্টস, ইস্যুজ, সেইগুলোতে তারা সবাই এক থাকবে। আমরা বিভিন্ন দেশে দেখেছি তার বিভিন্ন কারণে বিভক্ত, অর্থনৈতিক কারণে, কখনো কালচারাল কারণে, কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। ভারতে এইটা দেখেছি, ভারতে বহুলাংশে এইটা আছে। সুতরাং এইটাই তাদের মূল শক্তি। আমাদের তো শক্তি এখানে আরো বেশি হওয়ার কথা। তা আনফরচুনেটলি এতদিন যারা শাসন করেছে এবং এর ফলশ্রুতিতে যে বিভিন্ন বিকশিত হয়েছে নার্ভ সেন্টারগুলো, জি, তারপর এই আমাদের যারা দেশকে নিয়ন্ত্রণ করে, সেখানেই দুর্বলতা। সেই দুর্বলতাগুলো কাটিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করলে আমরা কোনো কি দেখি না, এবং সেটা স্পন্টেনিয়াসলি আমাদের যে গ্রাসরুট থেকে এবং আমাদের নতুন প্রজন্ম তারাই আমাদের পথ দেখাবে। আমি খুব আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রফেসর ডক্টর রব। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং দেশপ্রেমের গভীরতা যে আপনার মধ্যে আছে, এই গভীরতাটা ছড়িয়ে যাক আমাদের দেশের আপামর জনসাধারণের মধ্যে। সুপ্রিয় দর্শক, আমরা আশা করি আমাদেরকে যারা নেতৃত্ব দিবেন কিংবা দিচ্ছেন, তারা কোনোভাবেই দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থকে, ব্যক্তি স্বার্থকে, দলীয় স্বার্থকে প্রাধান্য যাতে না দেন। তাহলেই আমরা গড়তে পারবো দেশপ্রেমের গভীরতা দিয়ে, ইমানের শক্তি দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ। আল্লাহ হাফেজ।